একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের অডিয়েন্স যারা আছেন, আমাকে শুনতে পাচ্ছেন, এবং স্পেশালি ধন্যবাদ ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার মিস্টার শাহজাহান জিননি স্যারকে, যে চমৎকার একটা সেশনের আয়োজনের মাধ্যমে আমরা দেশে বিদেশে স্কিল ডেভেলপ করতে পারছি। তো ভূমিকাবিহীন আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে মাইন্ড ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা নিয়ে আমি প্রায় কথা বলেছি এর আগে, অগোছালো ভাবে কথা বলেছি, বাট এইবারে আমি চেষ্টা করছি আপনাদের সাথে ধারাবাহিকভাবে সিরিজ আকারে কথা বলার জন্য। আজকে পার্ট 1 নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো অ্যাকচুয়ালি মাইন্ড ম্যানেজমেন্ট এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কেন আজকের আলোচনা থেকে এটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে, আমরা আসলে যে মার্কেটিং প্রফেশনে আছি, অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে যে আমি কোথায় স্টে করছি এর মধ্যে, এবং আমার ডেস্টিনেশন কোথায়, আমি কোন দিকে যাচ্ছি। এটুকু যদি আমাকে একটু বুঝতে পারি তাহলে সুবিধা হবে কি, আমরা আসলে আমাদের যে নিত্যদিনের যে মার্কেটিং এর যে সংজ্ঞা চেঞ্জ হচ্ছে, প্রতিদিন প্রতি মিনিটে প্রতি ঘন্টা যে চেঞ্জিং হচ্ছে, রেগুলেশন ঘটছে মার্কেটিং এ, সে জিনিস সম্পর্কে কিছুটা ধারণা হবে। দেখুন, মার্কেটিং প্রফেশন বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বলেন, এটা কোনো আধ্যাত্মিক কোনো ইন্ডাস্ট্রি নয় যে এটা হচ্ছে কেনা বেচার একটা। মার্কেটিং মানে হচ্ছে যে কোনো বিজনেসের একটা বটম লাইন হচ্ছে মার্কেটিং। যে কোনো বিজনেস এখন প্রোডাক্ট যে কেউ বানাইতে পারে। আপনি এই মুহূর্তে যদি দেখেন, বড় বড় ব্র্যান্ড, যতগুলো বড় বড় ব্র্যান্ড আছে, এডিডাস বলেন, নাইকি বলেন, মানে এরকম অনেক অসংখ্য ব্র্যান্ড আছে, অ্যাপেলের কথাই যদি বলেন, অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা নিজেরা কিন্তু প্রোডাক্ট বানায়ও না, কিন্তু জেনারেশন টু জেনারেশন কিন্তু তারা সারা পৃথিবীতে এখন বিজনেসটাকে ডমিনেট করতেছে। তার মানে একটা সময় ছিল যে যে কোনো একটা প্রোডাক্ট হলে মানুষ কিনতো, কারণ ওর প্রতিদ্বন্দ্বী ছিল না। ধরেন একটা সরিষার তেল, এক সময় সরিষার তেল একজনই বানাইতো, ওনার কাছ থেকে মানুষ সরিষার তেল কিনতেই যাইতো। ওখানে কিন্তু ব্র্যান্ড ছিল না, কোনো ধরনের কম্পিটিটর ছিল না, এই জন্য যে কেউ যে কোনো সময় গিয়ে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসছে। আস্তে আস্তে ধীরে ধীরে এটা অ্যাডভার্টাইজমেন্টে যোগ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট থেকে এখন আবার অনেক, আপনি যদি চিন্তা করে দেখেন, একই প্রোডাক্ট হাজার হাজার ভেরিয়েন্টের পাওয়া যাচ্ছে। আবার বিভিন্ন দেশ এটাকে বিভিন্ন ভাবে প্রমোট করছে। তো সো এই যে মার্কেটিং এর যে বিভিন্ন প্রতিনিয়ত যে আপডেট ভার্সন, এগুলো সম্পর্কে একটু ধারণা হবে আজকের আলোচনা থেকে। প্রথম কথা হচ্ছে যে মার্কেটিংটা স্টার্ট হয় 1946 সাল থেকে 64 পর্যন্ত। এটা ছিল বেবি মার্কেটিং এর একদম বেবি ব্লু মার্স, যেটা একদম একদম ছোট, মানে এখান থেকে মার্কেটিং এর যে একজনের সাথে একজনের কথোপকথন, একটা প্রোডাক্ট প্রমোটিং, এই সিস্টেমটা শুরু হয়। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে জাস্ট প্রোডাক্ট থাকলে আপনার কাছে কেনা বেচা এনশিওর। আর সেকেন্ড হচ্ছে যে 65 থেকে 80 হচ্ছে জেনারেশন এক্স। এটা 65 থেকে 80 এই সময় দেখা যাচ্ছে একটা নতুন পরিবর্তন আসছে। তারপরে দেখা যাচ্ছে জেনারেশন ওয়াই, সেটা হচ্ছে 81 থেকে 96। এবং জেনারেশন জি যেটা, সেটা 97 থেকে 2009। আমরা উপরের গুলা যদি বাদে দিলাম, তিনটা ওয়াই পর্যন্ত বাদে দিলাম, জিটা দেখো দেখি একটু 1997 থেকে শুরু করে 2007-09 পর্যন্ত, আমাদের যাদের এই এজ এর মধ্যে বেড়ে ওঠা, আমরা কিন্তু কিছুটা হলেও ধারণা, যেমন আমাদের কাছে জুমে আমি কথা বলছি, আমরা ওয়েবিনারে কথা বলছি, আমরা ইন্টারনেট ব্যবহার করছি, ফেসবুক ইউজ করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করছি। এই যে মার্কেটিং এর বিভিন্ন যে ফ্লো গুলা, এগুলো কিন্তু আমরা 2009 সালে আমরা দেখতে পাইনি। 2009-এর পরে আসছে কি 2010 থেকে আলফা জেনারেশন। যে আলফা জেনারেশন মানে হচ্ছে যেটা আমরা এখন ইউজ করছি, এই যে টেকনোলজি বেস নির্ভর করে আমরা মার্কেটিং পলিসি অ্যাপ্লাই করছি। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, 2010 থেকে 2025, তার মানে আজকে 2024-এর আগস্ট চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে 4 মাস, আর আগামী বছরের 12 মাস, তার 4-এ 12 16 মাস পরে কিন্তু আলফা জেনারেশন এক্সিট হচ্ছে, এই যে চলে যাচ্ছে। তারপরে জেনারেশন কি আসতেছে, নেক্সট জেনারেশন কি, এটা আমরা কিন্তু এখনো জানি না, বাট কিছুটা গেস করতে পারছে যারা মার্কেটিং এ কাজ করছে। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে 2032 এরকম শোনা যাচ্ছে যে প্রায় 65% কাজ করবে রোবট। তো রোবট যদি 65% কাজ করে, মানে কি কাজ করবে? সে রান্না বান্না করবে, গাড়ি চালাবে, সে দেখা যাচ্ছে অনেক কাজ সে তারা দিয়ে করাবে। তো রোবট যদি 65% কাজ যদি রোবট করে, তাহলে মানুষ কি করবে? মানুষ যেটা করবে সে হচ্ছে মানুষ নেটওয়ার্কিং এর মধ্যে ব্যস্ত থাকবে, যেটা 2032 সালের কথা বলছি আমি। তো তাহলে এই যে আমরা নেটওয়ার্কিং এর যে একটা পালা বদল হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, রেগুলেশন ঘটতেছে, এই রেগুলেশনের সাথে আমরা কি আমাদের মেন্টালি রেডি কিনা যে পরিবর্তনের জন্য, এটা হচ্ছে মেইন টপিক।
দেখা যাচ্ছে আমরা এই যে এই 15 বছর আর মাত্র 16 মাস আছে, 16 মাস পরে আমরা এই জেনারেশন আলফা জেনারেশনটাকে ছেড়ে নতুন আর একটা জেনারেশন আমরা পা দিব। তাহলে এই যে পরিবর্তনটার সাথে আমরা খাপ খাওয়ানোর জন্য কতটুকু রেডি সামনে আগালে বোঝা যাবে। দেখুন, যে কোনো বিজনেসের মেইন গেমটা বুঝতে হবে, খেলাটা কোন জায়গায়। খেলাটা হচ্ছে যে কোনো এন্টারপ্রেনিউর, যিনি উদ্যোক্তা, এই উদ্যোক্তা সবসময় অন্যের সময়টাকে, ট্যালেন্টটাকে সে পারচেস করতেছে। আমরা যারা জব করছি তারা হচ্ছে অন্যের সময় এবং ট্যালেন্টটাকে আমরা অন্যের কাছে বিক্রি করে ফেলতেছি। এটা হচ্ছে জব হোল্ডারের নেচার। আর এন্টারপ্রেনিউর নেচার হচ্ছে যে তারা কিনতেছে, কিনতেছে তাদের টাইম এবং ট্যালেন্ট তারা কিনে নিচ্ছে। এখন যেহেতু তারা টাইম এবং ট্যালেন্ট কিনে নিচ্ছে, তারা কিন্তু একটা দুইটা কিনতেছে না, কিনতেছে 5,000, 10,000, 20,000, 15,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ কিনতেছে। এখন যখন 5 লাখ লোক থেকে যখন টাইম কিনে নিচ্ছে, ট্যালেন্ট কিনে নিচ্ছে, যার কারণে তার এইটা এটা প্রফিট এনশিওর করতেছে। এটাই, এই টাইম এবং ট্যালেন্টটাই কিন্তু কি করতেছে, প্রফিট প্রফিট এনশিওর করতেছে। আর আমরা যারা জব হোল্ডার, জব করছি, তারা হচ্ছে যে সেল করছি, টাইম এবং ট্যালেন্টটাকে সেল করছি শুধুমাত্র। অনলি আমি আমার টাইম এবং ট্যালেন্টটাকে সেল করছি, দ্যাটস ওয়াই আমি আমার প্রাপ্যটুকু আমি নিতে পারছি। কিন্তু যিনি যিনি এন্টারপ্রেনিউর বা যিনি বিজনেস করছে, উনি কিন্তু অন্যের সময় মেধাকে কিনতে পারছে দেখে উনি কিন্তু প্রফিট মেন করতেছে বেশি। তো সো এই হলো বিজনেসের মূল গেম। এখন আপনি যে বিজনেসটা করছেন, এই যে বিজনেসের গেমটা আপনার কাছে যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি খেলতে পারবেন না। আছে, এই যে ট্রেডিশনাল বিজনেস এবং ডিজিটাল মার্কেটে এখন কস্টিং যদি কম্পেয়ার করি, এখানে ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং এর কস্টিংটা মানে দেওয়া হয়েছে, কিছু কস্টিং আপনাদের সাথে তুলে ধরা হয়েছে। যেমন এই মুহূর্তে ফেসবুক থেকে আমরা আগে প্রথম দিকে যেরকম আমাদের লিড আসতো ফেসবুক থেকে, অনেকে আমাদেরকে ফেসবুক থেকে নক করতো, যেটা আজ থেকে 1 বছর আগেও যে পরিমাণ নক করেছে, কিন্তু এটার পরিমাণ কিন্তু এখন কমে আসছে বা কমে গেছে। অ্যাকচুয়ালি এটার পিছনে কারণটা যদি দেখেন, এইখানে কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। এখানে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে ফেসবুকে প্রায়, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ফেসবুকে প্রায় এখন যারা বুস্টিং করছে, এটার কস্টিং হিসাব করলে দেখা যাচ্ছে রেজাল্টের তুলনায় 122% বেশি। মানে 6 = 1, মানে 6 গুণের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, বিষয়টা এরকম। ফেসবুক, আপনি যদি গুগল দেখেন, গুগলে দেখা যাচ্ছে যারা গুগল মার্কেটিং করছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে 23% কস্টিং, রেজাল্ট হচ্ছে মাত্র 12%। তার মানে দেখেন কোনো অবস্থায় কস্টিং প্রফিটে উঠতেছে না। এরপর দেখেন টিভি চ্যানেল, যেটা ট্রেডিশনাল মার্কেটের অবস্থা, 20% কস্টিং, 35% প্রফিট। নিউজ পেপারের ক্ষেত্রেও ঠিক সেম, 15% কস্ট আর 20% প্রফিট। রেজাল্ট 20%, বিষয়টা এটা আর কি। রেডিওর ক্ষেত্রেও ঠিক সেম, এই ট্রেডিশনাল মার্কেটের কথা বলছি। ইমেল মার্কেটিং, জিমেল মার্কেটিং তুলনামূলকভাবে যে ইমেল মার্কেটিং যেটা, সেটার প্রায় কস্টিং হচ্ছে 30%, রেভিনিউ হচ্ছে 25%। এরপরে বিলবোর্ড যেটা, সেটা 25% কস্ট, 10% হচ্ছে রেভিনিউ। তার মানে অ্যাভারেজ আপনি যদি একটু হিসাব করে দেখেন, কস্টিং কোথায় আর রেজাল্ট কোথায়, রেজাল্টের পার্সেন্টেজ দেখেন। তো এই যে বিষয়টা দেখলাম, এই বিষয়টা দিয়ে কি বুঝলাম আমি, আপনাকে এই মুহূর্তে সারা পৃথিবীর সবাই চাচ্ছে যে আপনি ব্যস্ত থাকেন। কিরকম, আপনাকে সবাই কিনে নেওয়ার জন্য চেষ্টা করছে, আপনার অ্যাটেনশনটাকে, আপনার অ্যাটেনশনটাকে তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আপনাকে সব সময় তারা ইউজ করার জন্য চেষ্টা করছে। যেমন ফেসবুক চাচ্ছে আপনি বেশিক্ষণ ফেসবুকে থাকেন, গুগল চাচ্ছে সে গুগলে বেশিক্ষণ থাকেন, ইউটিউব চাচ্ছে আপনাকে ইউটিউবে বেশিক্ষণ থাকেন, টিভি চ্যানেল চাচ্ছে আপনি সারাদিন টিভি দেখেন। তার মানে আপনার অ্যাটেনশনটাকে তারা কিন্তু প্রতিনিয়ত নিয়ে নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে, হুমড়ি খেয়ে আছে। এখন এই সময় আপনি তাইলে কি করবেন, আপনাকে বুঝতে হবে কি করবেন, কি করা উচিত। এখন এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে হয়, তাহলে আপনাকে একটা ম্যাথমেটিক করতে হবে, একটা অঙ্কে আসতে হবে। অঙ্ক মানে হচ্ছে, ধরেন আপনি ডিএক্সএন করলেন না, আমি দেখেছি যারা ডিএক্সএন, আপনারা সব আশা করি আমার সাথে একমত হবেন, কমেন্ট বক্সে লিখবেন এটা, যে ধরেন আপনি ডিএক্সএন করছেন না, আপনি চাকরিও করছেন 8 ঘন্টা বা 10 ঘন্টা যাই করেন, বা আপনি কোনো একটা কাজ করছেন, কিন্তু বাকি যে সময়টা, অথবা কোনো কাজ করলেনই না, কোনো কাজই করলেন না, কিন্তু আপনি ওই দিনও কিন্তু ব্যস্ত ছিলেন, আপনি ওই দিনও কিন্তু কোথাও না কোথাও এঙ্গেজ ছিলেন। এই কোথাও না কোথাও এঙ্গেজ যে ছিলেন, আপনি কোথায় এঙ্গেজ ছিলেন? হতে পারে সেটা ফেসবুকে এঙ্গেজ ছিলেন, হতে পারে আপনি টিভি সিরিয়ালে এঙ্গেজ ছিলেন, হতে পারে আপনি ইউটিউবে এঙ্গেজ ছিলেন, হতে পারে আপনি ফ্যামিলিগতভাবে কেউ না কেউ আপনাকে ইউজ করে ফেলছে। তার মানে আপনার সময়টাকে আপনি
আপনি যদি লাগাম টানে নাও ধরেন, এই সময়টা আপনি কোথাও না কোথাও কেউ না কেউ আপনার থেকে এটা নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে। এখনকার জেনারেশনের কথা বলছি। এই টাইমের মধ্যে আপনি আপনার সময়টাকে যদি লাগাম টেনে না ধরেন, স্পেসিফিক কোন একটা জায়গায় যদি আপনি নিজেকে কন্ট্রিবিউট করতে না পারেন, যেমন বলা হচ্ছে যে আজকের যুগে যদি রবীন্দ্রনাথ নজরুল জন্মগ্রহণ করতো, তারও রবীন্দ্রনাথ নজরুল হতো কিনা সন্দেহ আছে। কারণ এত পরিমাণে ডিস্ট্রাকশন আপনার আশেপাশে, আপনি একটা জায়গায় স্থির থাকতে পারবেন না, এরকম এক অবস্থা, বিভীষিকা এক অবস্থা। তার মানে এই অবস্থার মধ্যে আপনি তাইলে উত্তরণের উপায় কি? উপায়টা কি? উপায়টা হচ্ছে আগে আপনার নিজেকে মাইন্ডে লাগাম টেনে ধরতে হবে, যেটা মাইন্ডের যে পাইলট হওয়া, প্যাসেঞ্জার হওয়া, আর একটা যে পাইলট হওয়া। মাইন্ডের যদি প্যাসেঞ্জার হন, তাহলে সে যেদিকে মন চায় সেদিকে নিয়ে যাবে, যেটা খুশি সেটা করে বেড়াবেন। আর একটা জিনিস হচ্ছে যদি পাইলট হতে পারেন, তাহলে আপনি এটাকে একটা একটা গন্তব্য রোড ম্যাপ কিন্তু অনুসরণ করবেন। সেই রোড ম্যাপটা বলছি যে আপনি টাইম ইকুয়াল মানি। তো তাহলে ম্যাজিক অফ মানি, এই যে ম্যাজিক অফ মানি ম্যাথ যেটা, এই ম্যাথটার অঙ্কটা খুবই ফ্যান্টাস্টিক। সেটা হচ্ছে ধরি নেন, এখানে আমি একটা ওয়ার্কিং আওয়ার আপনাদের সামনে আলোচনা করছি, দেখেন 10 আওয়ার্স ইন্টু 6 ডে, তাহলে কত হলো? সপ্তাহে 6 দিন, আপনি 60 ঘন্টা পরিশ্রম করলেন, ইন্টু 4 7 28। এখানে ধরেন আমি চারটা উইক ধরলাম, আমি 4টা উইকে টোটাল মিলিয়ে আমি 250 ঘন্টা ধরলাম, একটা ফিগার ধরলাম। টোটাল কত ঘন্টা ধরলাম? 250 ঘন্টা। এখন এই 250 ঘন্টা সময় আপনি যদি হিসাব করেন যে আমি মাসে 1 লাখ টাকা আয় করব, তাহলে 250 ঘন্টা সময়কে যদি আমি মাসে 1 লাখ টাকা আয়, 1 লক্ষ টাকাকে ভাগ 250 ঘন্টা দিয়ে দেন, তাহলে পার ঘন্টার দাম পড়তেছে 400 টাকা। এখন আপনি 400 টাকা আয় করার জন্য 400 টাকার মতো পটেনশিয়ালিটি কাজ করলে আপনি মাসে 1 লাখ টাকা আয় করতে পারবেন, অন্যথায় আপনার এই সময়টা ভ্যালুলেস। তাহলে কি হবে? আপনি হয়তো ফেসবুকে ঢুকেছেন জাস্ট একটা করার জন্য, আপনি কি করে একটা পোস্ট করেছেন সেটা দেখার জন্য, কিন্তু 2 মিনিটের জন্য ঢুকে দেখা যাবে 2 ঘন্টা বেরিয়ে গেলেন, 2 ঘন্টা আপনি বেরোতে পারলেন না। তার মানে আপনি 2 ঘন্টা লস করেছেন কত? আপনি 800 টাকা লস করছেন। যদি আপনার এই ক্যালকুলেশন থাকে, ম্যাথ থাকে, তখন কিন্তু আপনি এটা লাগাম টেনে ধরবেন। তখন এই যে আপনি যখন ক্যালকুলেশনটা করতে পারবেন, তখন এই লাগামটা টেনে আপনি ধরতে পারবেন। ধরেন আপনি 10 লাখ টাকা আয় করবেন, তাহলে 10 লাখ টাকা যদি আয় করবেন, হিসাব করেন ভাগ 25, মানে 250 ঘন্টা দিয়ে যদি মান্থলি ভাগ দিই আমি, তার মানে পার ঘন্টা পড়ছে আমার 4,000 টাকা। তাহলে মানে 4,000 টাকা আমি আয় করার জন্য রেডি কিনা, বা 4,000 টাকা আয় করার প্রিপারেশনে আমি আছি কিনা, মোমেন্ট টাইম যেটাকে বলছি, আপনি রেডি কিনা, মেন্টালি রেডি কিনা। তাহলে আপনি অগোছালো যে জায়গাটা, আজকের দিনে আপনি এই জ্ঞানের সমুদ্রে মানে ভাসতে ভাসতে আপনি হারিয়ে যাবেন। এত পরিমাণ নলেজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি যে কোনটা খুঁজবেন, কোনটা ধরবেন, কোনটার ভিতরে কোনটা ঢুকাবেন, মানে আপনি কল্পনাও খুঁজে পাবেন না। এই যে, এই জন্য আপনাকে স্পেসিফাই করতে হবে যে আমি আমি কোন প্রফেশনে আছি। আমি যে প্রফেশনে আছি, আমি ওই প্রফেশন কেন্দ্রিক বই পড়তে হবে, ওই প্রফেশন কেন্দ্রিক আপনাকে ভিডিও দেখতে হবে, ওই প্রফেশন কেন্দ্রিক আপনার সাথে কি করতে হবে, রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আপনি থাকতে হবে। অন্য কাজগুলোকে আপনি স্কিপ করা শিখতে হবে। তাহলে এই কাজটা আপনার আসবে তখন যখন আপনি এই ক্যালকুলেশন করতে পারবেন, তখন আপনি এই জায়গাগুলো থেকে কি করতে পারবেন, নিজেকে সরিয়ে আনতে পারবেন। যেমন যিনি 1 কোটি টাকা আয় করবে চিন্তা করতেছে, ধরেন আমি 1 কোটি টাকা আয় করবো চিন্তা করছি, এখন তার মানে আমার পার আওয়ার ভ্যালু হচ্ছে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা যদি হয় 1 ঘন্টা, আমি তাহলে 2 ঘন্টা যদি আমি ফেসবুকিং করি, তাহলে মিনিমাম আমার অন্তত 80,000 টাকা আমি লস করেছি। এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে 40,000 টাকা ইনকামের জন্য যে কাজটা করা দরকার ছিল, আমি ওই কাজটা না করে নন পটেনশিয়াল কাজ করেছি। অর্থাৎ যে কাজটা 40,000 টাকা আসতো সেটা আমি না করে, আমি যেটা 400 টাকা আসে সেই কাজটা আমি করেছি। বা এই 400 টাকা দিলে আরেকজন করে ফেলতো, তাহলে ওকে দিয়ে আমি কাজটা করে ফেলতে পারতাম, সেই কাজটাও আমি করতেছি। অর্থাৎ নন প্রফেশনাল যেটা, বা যেটা নন ভ্যালুয়েবল যেটা, সেটাও আমি করতেছি। তার মানে বিষয়টা বুঝতে পারছেন কিনা? আজকের আলোচনা ওভারঅল হচ্ছে এই ক্যালকুলেশনটা আপনাকে স্পেসিফিক করতে হবে, তাহলে আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারবেন স্পেসিফিক ওয়েতে। ধরেন আপনি 1 লাখ টাকা আয় করবেন, এবার এই এই 1 লাখ টাকা যে আয় করবেন এটার একটা ক্যালকুলেশন, যেহেতু আমরা মার্কেটিং এর যে আলাদিনের চেরাগ যেটাকে বলা হচ্ছে, আলাদিনের চেরাগটা হচ্ছে কোনটা জানেন? মার্কেটিং এর আলাদিনের চেরাগটা হচ্ছে মানে আমরা একসময় ছোটবেলায় দেখতাম যে আলাদিনের চেরাগ ঘষা দিছে, একটা দৈত্য বেরিয়ে সেখান থেকে বলতেছে, জি আপনা, আপনার জন্য কি দরকার, জি হুজুর হুকুম করুন, যাহা যাহা প্রায় চাই আপনার।
তো এই জায়গাটা কিন্তু এখন আর নাই। এখনকার যুগে যেটা মানে এই আলাদিনের চেরাগ বলতে বোঝানো হচ্ছে, মার্কেটিংটাকে বোঝানো হচ্ছে। এই জন্য দেখবেন সারা পৃথিবীর সবাই এমন একটা মার্কেটিং এর ফাঁদ, যেমন আপনি দেখেন ক্যাপসির কথা যদি বলেন, ম্যাকডোনাল্ডের কথা যদি বলেন আপনি, এই এই যে বিভিন্ন যে ব্র্যান্ডগুলা, ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলা আপনি দেখেন, সব ব্র্যান্ডগুলার যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে ক্যাপসি যদি আপনি ঢাকা শহরে যে যে টেস্ট পাবেন, কক্সবাজার গেলে সেখানেও একই টেস্ট পাবেন, ফেনী শহরে একই টেস্ট পাবেন, আবার আপনি যদি ইউএসএ যান সেখানেও একই টেস্ট পাবেন, সারা ওয়ার্ল্ডে এটা টেস্ট সেম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে টেস্ট সেম, এই চিকেন তো আর ইউএস থেকে আসে না, চিকেন তো আর অন্য দেশ থেকে আসে না, চিকেনও এখানকার, মানুষগুলো এখানকার, সবকিছু এখানকার, কিন্তু তারা একটা সিস্টেমের কারণে, তারা মার্কেটিংটাকে এমন ভাবে তৈরি করার কারণে আজকে তাদের পয়সাটা তাদের কাছে চলে যাচ্ছে, এটা আলাদিনের চেরাগের মতো। তো এখন আপনাকে বুঝতে হবে যে আপনি মাসে 1 লাখ টাকা আয় করবেন, আপনি কিভাবে 1 লাখ টাকা আয় করবেন বা কোন ওয়েতে। এই যে মার্কেটিংটা, যে যত বেশি মার্কেটিং করতে পারছে, আমরা যে আজ ফেসবুক মার্কেটিং করছি, আমরা যে লাইভ করছি, বিলবোর্ড, একটু আগে যে আমি যে ক্রাইটেরিয়া গুলো দেখালাম, এই সব কিছুর মূল একটাই কারণ, সেটা হচ্ছে সেল। সেল এনশিওর করা, বিক্রি নিশ্চিত করার জন্য যাহা যা করা দরকার তাই করতেছে, তাকেই বলছে সেল, তাকেই বলতেছে মার্কেটিং। তাহলে এই মার্কেটিং, বিক্রিটা নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের মেইন। তাহলে এখন আপনি মাসে 1 লাখ টাকা আয় করবেন, আপনি যদি এক টাকা করে আয় করেন, তাহলে 1 লাখ লোক প্রয়োজন আপনার। ক্যালকুলেশনটা বুঝেন। আপনি যদি 10 টাকা করে আয় করেন, তাহলে আপনার 10,000 লোক প্রয়োজন। আপনি যদি 100 টাকা করে আয় করেন, তাহলে 1,000 লোক প্রয়োজন আপনার টিমে। আপনি যদি 1,000 টাকা করে আয় করেন, তাহলে আপনার 100 লোক প্রয়োজন। আপনি যদি 10,000 টাকা করে আয় করেন, মাত্র 10 জন লোক প্রয়োজন। 1 লাখ টাকা করে আয় করলে একজন লোক প্রয়োজন। এই যে এই ক্যালকুলেশনটা যদি আপনি করতে পারেন স্পেসিফিক, তাহলে আপনি সে অনুসারে কিন্তু আপনি ড্রাইভ দিতে পারবেন, সে অনুসারে ড্রাইভিং মোডে আপনি বসতে পারবেন। যিনি 10 লাখ টাকা আয় করবেন ঠিক সেম ফর্মুলা, যিনি 1 কোটি টাকা আয় করবেন তার জন্য সেম ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে, এই 1 কোটি টাকার কথা শুনে কিন্তু অনেকের কাছে ঘাবলা মনে হতে পারে, ওরে বাপরে 1 কোটি টাকা, এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট। আপনার কাছে একটা জিনিস শেয়ার করি, 2023 সালের একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রায় সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় $40 ট্রিলিয়ন মানে মানে টাকা ঘুরতেছে, মানে এই যে হাওয়ায় ঘুরতেছে টাকা। $40 ট্রিলিয়ন, মানে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, ওর কাছ থেকে, তার কাছ থেকে, এই টোটাল মার্কেটে টোটাল $40 ট্রিলিয়ন। $40 ট্রিলিয়ন মানে হচ্ছে প্রায় লিখতে এটা 13 ডিজিটের প্রয়োজন হয়, 13 সংখ্যার প্রয়োজন হয়। তো এই 13 সংখ্যা লিখলে কি অবস্থা, আপনি নিচে দিয়ে আমি লিখছি, এলোমেলো করে লিখছি। তো তাহলে এই এত পরিমাণ টাকার ভিতরে আপনি যদি 1 কোটি টাকা বা 10 লাখ টাকা ইনকাম করার টার্গেট করেন, এটা খুব একটা বেশি অ্যামাউন্ট বলে আমার মনে হচ্ছে না। আগে মাইন্ডটাকে একটু এক্সপ্লোর, একটা বড় করা দরকার। তাহলে 1 লাখ টাকা বা 10 লাখ টাকা, 1 কোটি টাকা আয় করা, এটা খুব একটা বেশি বলে মনে হচ্ছে না, যদি আপনি রাইট ওয়েতে কাজ করেন এবং স্পেসিফিক ওয়েতে। তাহলে এটার জন্য কি হবে, আমি বলছি না যে কালকে সকালবেলা এটা হয়ে যাবে, নো। ইট ইজ এ প্রসেস টাইম। আপনি যখন শুরু করবেন, এটা একটা ডেস্টিনেশন আপনাকে কিন্তু এই পদে দেখাবে, আপনার মাথায় থাকতে হবে আগে। তাহলে দেখেন অ্যাকাউন্টিং, অ্যাকর্ডিং টু এটা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট, 2023-এর একটা রিপোর্ট, যে সারা বাংলাদেশে 14.11 লাখ অ্যাকাউন্ট আছে। তার মধ্যে 13.16 হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট, যেটাতে মানি ডিপোজিট করতেছে। এবং এখানে 6.9 শতাংশ, 6.91 হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট। তার মানে দেখেন 13.6-এর ভিতরে প্রায় অর্ধেক অ্যাকাউন্ট হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট, যা টোটাল ডিপোজিটের প্রায় 42%, 42% থেকে বেশি। তার মানে অর্ধেক, আপনি আর আমি হয়তো বা চিন্তাই করছি না কোটি টাকার। অলরেডি বাংলাদেশের 50% ডিপোজিট, মানে ব্যাংকে যে ডিপোজিট মানি আছে, তার মধ্যে 50% লোক কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করছে, যেটা আমার আর আপনার হয়তো ধারণারও বাইরে। দেখেন এখানে এই কথাটা বলার উদ্দেশ্য, তার এই যে একটা সিম্পল গ্রাফ দেখালাম, তার মানে নিশ্চয়ই আপনার কাছে এই যখন আপনার চিন্তার মধ্যে এই জায়গাটা আসতে প্রবলেম হচ্ছে, তখন আপনার ভিতরে একটা খটকা মনে হবে। আমি বলতে চাচ্ছি যে আপনি যাহা প্রয়োজন, আপনি যতটুকু মন চাচ্ছে টার্গেট করা, আপনি অতটুকু স্পেসিফিক্যালি অতটুকুর মধ্যেই থাকেন। তারপর দেখা যাচ্ছে এখন এই যে মার্কেটিং এ আসলে আমাদের একটা জিনিস হচ্ছে ম্যাজিক অফ মার্কেটিং। মার্কেটিং ফ্লো মানে হচ্ছে এখানে ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। আমাদের এই ডিএক্সএন প্রফেশনে যারা আমরা কাজ করছি, দেখবেন কারো কারো দেখা যাচ্ছে একই ডায়মন্ড,
একই ডায়মন্ড, স্ট্যাটাস ডায়মন্ড, একজনের টিমে দেখাচ্ছে লোক আছে দেখেন 10,000, আরেকজনের টিমে লোক আছে ধরেন 1,000। আবার দেখা যাচ্ছে সেম ডায়মন্ডের ক্ষেত্রে দেখাচ্ছে বোনাসেস এক্সেল বোনাস, বোনাস লেভেল দেখাচ্ছে যিনি 1,000 উনি যে পরিমাণ রিটার্ন মানে রেভিনিউ নিচ্ছে, ইনকাম নিচ্ছে, দেখাচ্ছে যে ওনার 10,000 থাকার পরে উনি ওই পরিমাণ রেভিনিউ নিচ্ছে না। বিকজ হচ্ছে ইয়েস মার্কেটিং ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। এখন এই ইয়েস মার্কেটিংটা কি? এটাকে বলছি আমি ডেইলি ডু ডিএক্সএন। আপনি আমি যে কোনো প্রফেশনে যখন কাজ করব তখন খুব দরকার হচ্ছে মাইন্ডের সাথে আগে নিজে বোঝাপড়া। বোঝাপড়া মানে হচ্ছে আপনি যে মাসে 10,000 টাকা ডিএকশন থেকে নিবেন বা মাসে 1 লাখ টাকা ডিএকশন থেকে নিবেন, 10 লাখ টাকা নিবেন, আগে আপনি মাইন্ড স্যাটিসফ্যাকশনটা রেডি করেন যে আমি 10 লাখ টাকা নেওয়ার জন্য রেডি কিনা। রেডি মিনস হচ্ছে আমি 10 লাখ টাকার জন্য যে ওয়ার্কিং আওয়ার বাজেট করছি, 10 লাখ টাকা যে আমি নিতে চাই পার মান্থ, পার ওয়ার্কিং আওয়ার 4,000 টাকা, আমি 4,000 টাকা ডিউটি দিতে রাজি কিনা। 4,000 টাকা সমপরিমাণ ডিউটি, 4,000 টাকা সমপরিমাণ প্রেশার, 4,000 টাকা সমপরিমাণ ওয়ার্কিং, আমি রেডি কিনা মেন্টালি। আর যদি আপনি এখান থেকে ফাঁকি দেন নিজেকে, তাও প্রশ্ন করেন তাহলে আমি চাচ্ছি যা তার সাথে আমার কি আসলে চাওয়ার এবং কাজের কি মিল আছে কিনা। নিজের সাথে নিজে কথা বলা, সেলফ টক যেটাকে বলছি। এই সেলফ টক যখন আপনি করা শুরু করবেন তখন আপনার ব্রেন অটোমেটিক্যালি কাজ করা শুরু করবে। এই হলো বিষয়। আপনি যে মোবাইল ফোনটা চালান, মোবাইল ফোনে যে আমাদের মোবাইল ফোনে কোনটা জায়গায় রিসিভ করা, কোনটা জায়গায় আপনার ওই যে কেটে দেওয়া, বা এই যে মোবাইল ফোন সম্পর্কে যে আপনার একটা ধারণা, এই জিনিসটা কিন্তু আপনি শিখে নিছেন, যার কারণে খুব স্মুথলি চলছে। ঠিক সেম আপনার ব্রেনটাকে, আমার ব্রেনটাকে যদি আমরা অপারেট করছি, অপারেটিং মোডটা যদি আমরা জেনে যাই, বুঝে যাই, তখন সবকিছু আমাদের কাছে কি হবে না হবে, ইজি মনে হবে, ইজি অ্যাক্সেস করা যাবে। তো সো ইয়েস মার্কেটিং ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। এখন আসেন খুব ইম্পর্টেন্ট বিষয়, যে মার্কেটিং এর এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হচ্ছে পাওয়ার অফ ওয়ার্ড অফ মাউথ। যেটা আমরা করছি আমাদের মার্কেটিং পলিসিতে যায়, ওয়ার্ড অফ মাউথ, কাস্টমার টু কাস্টমার ভেরি করছে। এখানে কাস্টমারের ডিসিশন প্রায় 77%। মানে একটা কাস্টমার 77% ডিসিশন মেক করতেছে কাস্টমারের ডিসিশন ওয়ার্ড অফ মাউথের কারণে। যেমন আমরা ফেসবুক পেজ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে আমরা কমেন্ট বক্সে দেখি যে এইটা সম্পর্কে, এই পেজ সম্পর্কে মানুষের মন্তব্য কি, বা এদের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার রিভিউ কি। আমরা যখন 2, 4, 10 জন, 15 জন, 20 জন, 50 জনের রিভিউটা দেখি যে পজিটিভ, তারা যখন দিচ্ছে, তখন অটোমেটিক্যালি আমাদের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আবার যখন এর মধ্যে যদি 2, 4, 5 জন যখন ব্যাড কমেন্ট করে, তখন সেখান থেকে অটোমেটিক্যালি কাস্টমার সরে যায়। তার মানে ওয়ার্ড অফ মাউথ, এই যে মানুষ বলছে, এইখানে ডিসিশন হচ্ছে প্রায় 77%, যেটা আমাদের বিজনেসের সাথে। এই জন্য আমরা বলি যে আমাদের বিজনেসের কাজ হচ্ছে কথা বলা, মানে খাওয়া আর কথা বলা। তাহলে এই যে এই কথা বলাটা হচ্ছে যদি আমাদের কাজ হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় কি কথা বলবো, এটাই আমাদের শিখতে হবে, আর কিছু না। তাহলে এখন বুঝতে হবে যে বিজনেস আলটিমেটলি সলিউশন কি, হু। এই হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নয়। এখানে আপনাকে একটা জিনিস পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে লো লেভেল এন্টারপ্রেনিউর যারা, মানে খুব ছোট লেভেলে যারা উদ্যোক্তা হয় বা খুব ছোট মানসিকতার যারা থাকে, এদের থিঙ্কিং লেভেল অ্যাবাউট হচ্ছে হোয়াট। মানে দেখবেন আপনি ডিএক্সএনে দেখবেন একটা শ্রেণীর লেভেলে মানুষ পাবেন, তারা কি করবে, তারা সবসময় জিজ্ঞেস করে আমি কি করব, কি করব, এখন আমি কি করব, এই ধরনের কথাবার্তা যেগুলো শুনবেন দেখবেন হচ্ছে লো লেভেল এন্টারপ্রেনিউর, লো লেভেলে। আর সেকেন্ড হচ্ছে যারা মিডিল লেভেল এন্টারপ্রেনিউর আছে, তারা হচ্ছে কেমন করে করবে, কেমন, হাউ, কেমন, সে কেমন মধ্যে আছে, যে কেমন করে করব বলেন। তাহলে একজন বলতেছে হোয়াট, আমি কি করব, আরেকজন বলতেছে কেমনি করব। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সিক্রেট, সেটা হচ্ছে হাই লেভেল এন্টারপ্রেনার সবসময় যারা খুব বড় মাপের সফলতা বা সব জায়গায় যারা বড় বেশি সফল হয়েছে, তাদের প্রথম এবং প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে হু, একে। একে মানে হচ্ছে আপনি যে ডায়মন্ড হবেন, আপনি 6টা স্টার আছেন কে, হু। এই হুটা আপনি খুঁজে বের করতে পারছেন কিনা। আপনি যে 10,000 বিজনেস পার্টনার ক্রিয়েট করবেন, এই 10 জন বিজনেস পার্টনার কে, এ হু। আপনি যে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, 20টা ব্যক্তিকে ডায়মন্ড ক্রিয়েট করে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এই ক্রাউন অ্যাম্বাসেডরের লোকটা হু, কে, হু। এই হুটা যারা খুঁজে বের করতে পারছে, এদের জন্য সব ফকফকা। কারণ এই আপনি হয়তো অনেক জায়গায় অনেক কিছুতে এক্সপার্ট না, কিন্তু অনেক এক্সপার্ট কিন্তু মার্কেটে আছে। আপনি যে জায়গাগুলোতে এক্সপার্ট না, সেই জায়গার এক্সপার্ট কিন্তু মার্কেটে আছে।
সো আপনি যে টিম লিড করছেন, হয়তো বা ইংলিশ বুঝছেন না, আপনি বাংলা বুঝতেছেন না, অনেক জায়গায় আপনার হয়তো গ্যাপিং আছে, সেই গ্যাপিং ফুলফিল করার লোক কিন্তু মার্কেটে আছে। তো সো এই হুটা আপনি যত দ্রুত খুঁজে বের করতে পারবেন তত দ্রুত আপনি ড্রাইভ দিতে পারবেন, খুব ড্রাইভিং মোডে থাকবেন। আমাদের এই বিজনেসে, যে কোনো বিজনেসে আপনাকে দুইটা জায়গায় এনশিওর করতে হবে। একটা হচ্ছে মেন্টালি গ্রোথ, একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি গ্রোথ। বিজনেস মেন্টালি গ্রোথ বলতে আমি বুঝাচ্ছি যে যে কোনো জটিল সিচুয়েশন, যেমন এই যে বাংলাদেশে কিছুদিন যাবত আমরা যে সিচুয়েশনে পড়লাম, ইন্টারনেট ব্লকিং থেকে শুরু করে যা যা, এই সিচুয়েশনের মধ্যে অনেকের মধ্যে একটা মেন্টালি কি আপসেটনেস কাজ করতেছে বা কাজ করেছে। আর অনেকে দেখা যাচ্ছে এর ভিতরেও কিন্তু সে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। আপনি এর মধ্যে আসলে পার্থক্য কি জানেন? দৃষ্টিভঙ্গির পার্থক্য। একজনে দেখতেছে শুধু পাই টু পাই সমস্যা, আরেকজন দেখতেছে সম্ভাবনা। কারণ এই মধ্যে কিন্তু কিছু কিছু লোক বসে থাকবে, এই বসে থাকার কারণে তার পুরো টিম বসে যাবে। আরেকজন হচ্ছে যখন কোন একটা দুর্যোগ বা কোন একটা ক্রাইসিস আসবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে আপনাকে ফ্রন্টে থেকে। যখন কোন একটা জিনিস খুব ইজিলি চলে তখন আপনি হাওয়া খেয়ে ঘুরে বেড়াইলে কোনো প্রবলেম নেই, এটা চলতেছে আলতো ভাবে। যেমন একটা দোলনা যদি আপনি চলতেই থাকে তখন একটু হালকা টাচ করলে এটা কন্টিনিউ চলতে থাকবে। কিন্তু যখন আপনি স্টপ হয়ে যাবে তখন এটা আপনাকে পুরা শক্তি দিয়ে আবার নতুন করে রিস্টার্ট করতে হবে, বিষয়টা এরকম না? কিন্তু আপনি যখন একটা জিনিসকে ধারাবাহিকভাবে একটা জায়গায় যখন একটু আটকাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আপনি তখন যদি একটু প্রেসারের মধ্যে থাকে, প্রেসারের মধ্যে রাখেন এবং নন স্টপ কন্টিনিউ করে যান, এটা বসার বা থামার কোনো সুযোগ থাকে না, এটা নন স্টপ কন্টিনিউ গ্রো করে। তাহলে যারা বসে রয়েছে, যারা একটু এই হাই হুতাশ করতেছে, তাদের আর যারা এখন এই মুহূর্তে খুব ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে এই যে গ্যাপিং। যেমন ধরেন আমাদের বিজনেস একটা কথা আছে যেটা হচ্ছে যে কোন একটা সময় যখন আপনার ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে, অন্য সময় যদি আপনি 10 ঘন্টা পরিশ্রম করেন, ক্রাইসিস মোমেন্ট যখন তৈরি হবে তখন আপনি মিনিমাম 15 ঘন্টা পরিশ্রম করবেন, মানে পরিশ্রম আওয়ারটা বেড়াই দিতে হবে। যেমন একটা নাসির হজ্জার একটা গল্প বলি, সে একবার দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দিছে, তার একটা গাধা ছিল, সেই গাধার উপরই তার জীবিকা নির্বাহ করত। তো দুর্ভিক্ষ দেখা দিছে আর গাধাকে কি করছে, সে প্রথম দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, খাওয়ার কমায় দিছে। প্রথম দিন খাওয়ার কমায় দিছে, তাও দেখতেছে গাদা ঠিকই চলতেছে, ফিরতেছে, আসতেছে। দ্বিতীয় দিন আরো কমায় দিল, তখন দেখা যাচ্ছে যাচ্ছে, আস্তে আস্তে করে যাচ্ছে। তৃতীয় দিন একবারে খাবার বন্ধই করে দিল। পরে 2-4 দিন পরে দেখা যাচ্ছে গাদা মারাই গেল। এখন এই যে গাদা মারা গেল, এখন তো তার রুটি রুজি বন্ধ হয়ে গেল। এখন তাকে বলতেছে তোমার যে একমাত্র অবলম্বন রুটি রুজি যেটা ছিল সেটাই তো তুমি মেরে ফেললা। বলে মরে গেছে তো এই জন্যই না আপনারা এই কথা বলতেছেন, বাঁচে থাকলে তো আমারটাও প্রমাণ হতো যে গাদাকে খাবার না দিয়েও বাঁচানো যায়। আসলে অ্যাকচুয়ালি হাস্যকর কথাবার্তা। তো এই যে যারা এখন স্টপ করে দিচ্ছে, স্লো করছে, অ্যাকচুয়ালি তাদের বিষয়টা এরকম টাইপের অনেকটা, যে তার ডিউটি রোজে যে জায়গাটা, সেই জায়গাটাতে সে খাবার স্পট। বরং তাকে এখন কি করতে হবে, একটু এক্সট্রা এক্সট্রা ওয়ার্ক করতে হবে। এই যে 15 আওয়ার্স, আগে 10 ঘন্টা কাজ করলে এখন 15 ঘন্টা কাজ করতে হবে। ওয়ার্কিং আওয়ার বাড়াই দিতে হবে, কারণ এখনকার সিচুয়েশন তাই বলতেছে আপনাকে। যখন আবার ফ্রি হবে, যখন আবার আবার আগের জায়গায় আসবে, তখন আপনি আবার ফ্রিডম, আবার ফাঙ্কা। বিষয়টা হচ্ছে এই জন্য ব্রেনকে এমন ভাবে ট্রেন করুন যে কোনো ঝড়ে মোকাবেলায় পারদর্শী হয়ে ওঠে, যে কোনো ঝড় মোকাবেলায় পারদর্শী হয়ে ওঠে। এই জায়গাটা স্ট্রংলি মেন্টালি যেটাকে বলছি স্ট্রং হওয়া দরকার। আর কাজটা সহজ হবে এই আশা না করে স্কিল বাড়ানো দরকার। আপনারা কে কে আছেন এই যে সময়টা যে ইন্টারনেট বন্ধ ছিল ওই সময়টাতে আপনি কি করেছেন? যেমন আপনি করতে পারতেন যে আমি আপনাদের সাথে যে প্রেজেন্টেশন করছি, আমি কিন্তু এই সময়টাতে আমি এই কাজটা করেছি। আমি কিছু বই পড়েছি যেটা আমি সময় পাইনি, যে বইগুলো আমার জায়গাটাতে আটকায় ছিল। আমি একটা বই লিখার কিছুটা অংশ আমি লিখে রাখছি, যেটা তো আবার সময় আসলে আবার কভার করব। এই যে এই সুযোগগুলোকে কিন্তু আপনি এভাবে কাজে লাগাইতে পারেন। তো এই জন্য বলছি যে যখন কোনো একটা কাজের প্রেশার কম থাকে তখন আরো বেশি সুযোগ থাকে নতুন নতুন পরিকল্পনা করার, যেটা আপনাকে আরো অ্যাডভান্স একটা লেভেলে গ্রো আপ করবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তো ওই কাজ সহজ না করে কি করতে হবে, স্কিল বাড়াইতে হবে। তো এরপর আছেন ফাইন্যান্সিয়াল গ্রোথ। লিডারশিপের সবচেয়ে বড় বিউটি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল গ্রোথ, যেটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকা।
এই বিশেষ করে প্রত্যেকটা লিডার যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদি স্ট্রংলি ধরে রাখতে হয়, তাহলে কি আমি যে আগে যে কথাগুলো বলছি যে 10 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ, সেটা আসবে একমাত্র এটা করলেই আসবে। এটা করলে আপনি এটা করলে আপনি স্টেবল ইনকাম, স্টেবল পজিশন, সবকিছু আপনি স্মুথলি চলবে। এটা একটা অংশ। এই জন্যই তো বলছে যে ব্যর্থ মানে যদি আপনার এই প্রবলেম না থাকে, তাহলে এই যে যখন প্রবলেম বিহীন চলবেন তখন এটার আনন্দ পাবেন না, মজা পাবেন না। এটা এপিজে আব্দুল কালাম স্যারের কথা। তো সো প্রবলেম থাকা উচিত জীবনে। তো এখন আসেন এই যে লিডারশিপ জাস্ট এ নট এ স্কিল, এটা কিন্তু কোন একটা স্কিল যে এটা বিষয়টা এটা না, ইট ইজ এ রিমেনিং হিউম্যান সুপার পাওয়ার ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। এই যে লিডারশিপের কথা আমি বলছি, আপনার প্রত্যেকটা ব্যক্তি কিন্তু লিডার। যার টিমে একজন ব্যক্তিও আছে সেও কিন্তু লিডার। মানে আমার টিমে একজন ব্যক্তি আছে, আমিও কিন্তু লিডার। তাহলে আপনি যে লিডার, এই লিডারশিপের এই রোলটা প্লে করতে হবে। রোলটা প্লে করা শুরু করলেই হয়ে যাবে, আপনি শুরু করে দেন হয়ে যাবে। যেমন কোন একটা বিজনেস, কোন একটা বই, কোন একটা ট্রেনিং যখন আপনি করবেন, এটা একটা ডিসিশনে আসতে হবে, সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে আমি যে আজকে এই ট্রেনিংটা করলাম বা আজকে যে আমি যে আলোচনা শুনলাম, এই আলোচনাটা আমার বাস্তব লাইফে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কি কাজ করব, এই সিদ্ধান্তটা লেখা উচিত। এই সিদ্ধান্ত যখন টানা শিখে যাবেন, তখনই আপনি প্রপারলি নিজেকে ট্রেন আপ করতে পারবেন যে কোন জিনিসটা আপনি রিসিভ করা দরকার, কোনটা রিসিভ করা দরকার না, কোনটা কতটুকু আপনি ইমপ্লিমেন্ট করবেন। তো সো এই সুপার পাওয়ার জিনিসটাকে আপনি আপনার জায়গা থেকে বের করে আনতে হবে, ভিতর থেকে বের করে আনতে হবে। আর সেটা বের করার সময় হচ্ছে এখনই। লিডার চেনা যায় সবচেয়ে বড় হচ্ছে ক্রাইসিস মোমেন্টে। যখন কোন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, তখন কিন্তু লিডার চেনার সবচেয়ে বড় উপায়। সবচেয়ে স্ট্রং লিডারশিপ তৈরি হয়, গ্রো হয় হচ্ছে ওই সময় যখন কোন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়। তাহলে আমরা যারা নেটওয়ার্কিং এ আছি, তাহলে আমাদের লিডারশিপটা কখন? যেমন আপনি আপনার বোনাস লেভেলটা এনশিওর করা, আপনি আপনার টিমের সাথে কমিউনিকেশন ঠিক রাখা, আপনি আপনার ডেইলি ওয়ার্কিং প্ল্যানটা ঠিক রাখা, আপনার ডেইলি কাজটা করা, আমি 10 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করা। এই জিনিসগুলোই হচ্ছে আপনার সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার আপনি কিন্তু ভিতরে আছে, এটাকে আপনি কিন্তু শো করতে হবে, আর কিছু না। এই শো করাটা হচ্ছে লিডারশিপ। তো সো এখনকার যুগে যেটা আমি বলছিলাম যে আপনার অ্যাটেনশনটাকে নিয়ে নেওয়ার জন্য সবাই মরিয়া। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিভি বলেন, নিউজ পেপার বলেন, সবাই আপনার অ্যাটেনশন গ্রো করার জন্য ইম্পর্টেন্ট। এই শতকের এই সময়ে অর্থাৎ 21 শতকে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাটেনশন নিয়ে। অ্যাটেনশন ঠিক রাখতে না, মানে অ্যাটেনশন ঠিক রাখতে আপনাকে যুদ্ধের ঘোষণা করতে হবে, ঠিক মানে ডিস্ট্রাকশন যাতে না হয়। মানে আপনি দেখবেন হয়তো ফেসবুকে আপনি কোন একটা, আমি অনেকের দেখেছি, যেমন 10 মিনিট স্কুলের আয়মান সাদিক একটা কথা বলছিল একদিন, আমার কাছে খুবই ভালো লাগছে, যে আমি ফেসবুকে কোন একটা পোস্ট করলে আমি জাস্ট নিচে দিয়েও একটু দেখি না এটার ভিতরে কি আছে, কারণ আমি জানি যে এটা দেখতে গেলেও দেখাচ্ছে আমার 5-7 মিনিট 10 মিনিট চলে যাবে। তা আমার আপনার আমার ক্ষেত্রে দেখাচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে একটা পোস্ট দেখার পরে এই দেখাচ্ছে একটু দেখতে গিয়ে দেখাচ্ছে 2 ঘন্টা কাটিয়ে ফেলি। তার মানে দেখেন ডিস্ট্রাকশন আমাদেরকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি আপনি করতেছেন নেটওয়ার্কিং বিজনেস, আপনি করতেছেন বিজনেস, তাহলে আপনার পড়া দরকার হচ্ছে বিজনেস রিলেটেড বিষয়গুলো, অথচ আপনি পড়তেছেন উপন্যাস, আপনি পড়তেছেন আপনার হিস্টোরিক্যাল মুভমেন্ট। তো সো এই যে মানে আপনার সাথে যেটা অপ্রাসঙ্গিক ঘটনাগুলো ঘটতেছে, এটা হচ্ছে ডিস্ট্রাকশন, আপনাকে কি করতেছে? ডিস্ট্রাক্ট করতেছে, আপনার কন্টিনিউয়াস যে যাত্রাপথ, সেই যাত্রাপথের বাধা সৃষ্টি করতেছে। এই জায়গায় আপনি অ্যাটেনশন কিভাবে ধরে রাখবেন? তাহলে এই অ্যাটেনশনটুকু ধরে রাখার জন্য আমি যাহা ক্যালকুলেশন আপনাদের সাথে বললাম, যাহা যা আলোচনা করলাম, এখান থেকে আপনি কি কি রিসিভ করতে পারলেন, এটা হচ্ছে এখান থেকে যদি 10%ও রিসিভ করতে পারেন এবং এটা ইমপ্লিমেন্ট করা শুরু করেন, আজকে থেকে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, দেখবেন আপনি একটা পরিবর্তন অটোমেটিক্যালি দেখতে পাবেন। আর অন্যথায় এখনকার যুগে একটা জিনিস হচ্ছে আপনি জানেন না, করেন না। আর জানার পরেও যদি না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি নিজেকে গুলিয়ে ফেলেছেন অনেক জায়গায়। মানে আপনি জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আপনি অনেক সবকিছু দেখতেছেন, শুনতেছেন, কিন্তু বাস্তবিকভাবে এটা ইউজ বা ইমপ্লিমেন্ট করার মোডে আপনি নাই। আপনি শুনতেছেন ট্রেনিং, আর যেমন আমাকে অনেকে বলে যে ট্রেনিং তো শুনতেছি, খুব ভালো ট্রেনিং হলো, ভালো ইনফরমেশন পেলাম, জিজ্ঞেস যদি করি যে আপনার এই ট্রেনিংটা আপনার জীবনে, বাস্তব জীবনে কি কাজে লাগলো বা কি কাজে লাগালেন, তখন অটোমেটিকলি আনসার আসবে তো আমি তো এইভাবে চিন্তা করিনি। তাহলে ওনার জন্য এই ট্রেনিংটা কি? কালকে সকালবেলা ঘুমানোর পরে দেখবেন যে উনি ভুলে গেছে, 20% মনে আছে, এর পরের দিন দেখবেন যে ওই 20%ও তার মনে নাই। তার মানে রেজাল্ট ইজ জিরো। কিন্তু আপনাকে এটা কি করতে হবে?
কন্টিনিউ চর্চা করতে হবে। জিমে যখন ব্যায়াম করবেন তখন কন্টিনিউ যদি ব্যায়াম না করা হয় তাহলে বডি বিল্ডিং হবে না। বই পড়া যদি অভ্যাস পরিণত করতে হবে, ডেলি ডেলি পড়তে হবে, তাহলে যেই কাজটা আপনি করতে হবে সেই কাজটা কন্টিনিউ করতে হবে। এখন ইউ আর বিকাম অ্যাসোসিয়েশন, যদি বিজনেসে বড় একটা জায়গা দখল করতে হয়, বিজনেসে বড় একটা জায়গা দখল করতে হলে আপনাকে কি করতে হবে? বিজনেসে যারা গ্রেট বিজনেস লিডার তাদের সাথে সময় কাটাতে হবে। যেমন আপনি বিলিনিয়ার হতে চাইলে বিলিনিয়ারদের সাথে সময় কাটাতে হবে। যদি মাসে 1 লাখ টাকা আয় করতে হয় তাহলে মাসে 1 লাখ টাকা যারা আয় করছে তাদের সময়টাকে আপনি ফলো করতে হবে, অবজার্ভ করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। যাদের মাসে 10 লাখ টাকা আয় করছে তাদের সাথে 10 লাখ টাকা কিভাবে আয় করছে সেই সময়টুকু আপনাকে বের করে তাদের সাথে সময় কাটাতে হবে। তো বিজনেসে গ্রেটফুল হচ্ছে যে যে বিগ বিজনেস যদি ডিল করতে চান তাহলে এই এই কাজটা আপনাকে করা উচিত, করতে হবে। তো আমি আজকে যে প্রফেশনাল মাইন্ড ম্যানেজমেন্ট এবং প্রফেশনালিজমের যে পার্টটা নিয়ে কথা বলেছি, তার মধ্য থেকে আমি আপনাদের সব থেকে জানতে চাই যে কোন কোন পার্টটা, যে কোনো একজন ব্যক্তি আমাকে একটু বলেন যে কোন পার্টটা আপনার কাছে স্পেসিফিক্যালি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আপনি এটা ডেফিনেটলি আপনি পরিবর্তন করবেন। এরকম কেউ থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করেন এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাই আজকের এই জায়গাতে আপনার স্পেসিফিক যে এই জায়গাটা আমার ভালো লাগছে এবং এই জায়গাটা আমি কারেকশন করতে চাই। এরকম কে আছেন? কেউ একজন হাত তুলে বলেন, একজন। জি, জি, আপনি ওনাকে একটু সুযোগ দেন। হামিদুর রহমান, জি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning and a very good morning, DXN. মাননীয় সঞ্চালক, এই মুহূর্তে 1 মিনিট বা 2 মিনিট সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য হাজারো লাল মাসুমের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর মনোযোগে সাথে কথাগুলো শুনছিলাম। যেটা স্যার বলছিল সেটা অ্যাটেনশন। এই অ্যাটেনশনের জায়গায় আমরা যদি লাইন, আর যেভাবে উদাহরণ দিচ্ছি এখানে তার কথা বলার প্রয়োজনে নাই। আমি যদি আরেকটু সহজ ভাবে বলি, লাইনের মধ্যে যদি রেল চলে, রেল লাইনের মধ্যে যদি একটা যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়, তাহলে ওই রেল লাইন দিয়ে সম্পূর্ণ কি লাইন চ্যুত হয়ে অন্য লাইনে যাইতে পারে। তাইলে আমাদের এই যে ডিএকশনের বিজনেসটা, আমরা যদি সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে যদি লাইন বিচ্যুত হই, তাহলে আমাদের একবারেই আপলাইন থেকে একবারে ল পর্যন্ত, অর্থাৎ ডিসিশনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ স্যার সময় করে দেওয়ার জন্য। আমি এমডি হামিদুর রহমান, ভালুকিয়া, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। আর আমাদের আপলাইন হচ্ছে ডিডি ডাবল ডায়মন্ড রকেট জাহাঙ্গীর, সৌদি আরব। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি আসলে এটা জানার উদ্দেশ্য ছিল যে যে আপনারা আসলে মানে শুনছেন তো মনোযোগ দিয়ে, কি শুনছেন সেটা একটু জানার জন্য। এখন আসেন, এই যে জিনিসটা বলতে চাচ্ছি, এই শতাব্দীর সবচেয়ে যে গ্যাপিংটা হচ্ছে আপনি জানেন না কোন একটা বিষয়, করছেন না, ঠিক আছে সেটা, বাট এখনকার যুগে আপনি সফলতা খুব বেশি কাঠখড় পোড়াইতে হবে বিষয়টা এরকম না যে এখন সবকিছু আপনার হাতের মুঠে আছে। আপনি যে জিনিসটা জানতে চান সেটা আপনি অনায়াসে চাইলে, খুঁজলে আপনি খুব সহজে হাতের মুঠে পাবেন। সেটা যেটা বলেন না কেন, যে আপনি ইউটিউবের মধ্যে যদি আপনি রান্না বান্না শিখতে চান, ইউটিউবের মধ্যে চলে গেলে আপনি পাবেন। আপনি যদি টিচিং প্রফেশনে ভালো করতে চান, সে সম্পর্কে যদি জানতে চান সেটা সম্পর্কে ভালো ক্লাস পাবেন। আপনি যদি বিজনেস রিলেটেড কিছু জানতে চান সেটা সম্পর্কে প্রচুর। তার মানে সবকিছু খুব একটা হাতের কাছে, মানে খুব স্মুথলি পাওয়া যাচ্ছে। তার মানে এই সময়টুকুতে তারপরেও সফলতা কেন মানে এত দূরে মনে হচ্ছে? এটার কারণ হচ্ছে ওই যে বললাম যে নলেজ থাকার পর আপনি সব কিছু জানেন কিন্তু আপনি করছেন না বা করবেন না। অর্থাৎ নলেজ আছে কিন্তু নলেজ কাজে লাগানোর ইচ্ছাটা নাই, যেটাকে বলছি। অর্থাৎ ডিএক্সএন সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে, আপনার ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে জানেন, ডিএক্সএন ট্রেনিং গুলো নিয়মিত করেন, কিন্তু আপনি এই নলেজটা নিছেন ঠিকই কিন্তু এটা কাজে লাগানোর ইচ্ছাটা আপনার নাই। যেমন আমি একটা বই পড়লাম 2 পাতা 3 পাতা বা একটা ট্রেনিং করলাম, কিন্তু এই ট্রেনিংটা কোন একটা কাজে লাগানোর ইচ্ছা আমার নাই, তাহলে এই ট্রেনিং এবং এই বই পড়া এই জিনিসটা কোনোটাই আমার কাজে লাগবে না। তাহলে বর্তমান সময় দুটো জিনিস ধরে রাখা খুব কঠিন, একটা হচ্ছে নিজের অ্যাটেনশন, একটা হচ্ছে মোটিভেশন। অ্যাটেনশন সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে অলরেডি, মোটিভেশনটা হচ্ছে প্রতিনিয়ত খাবারের মতো, ফুয়েলের মতো।
এই মোটিভেশন ধরে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একজনকে আপনার কোচ হিসাবে নিতে হবে, মেন্টর হিসাবে নিতে হবে, একজন গাইডার হিসাবে নিতে হবে। তাহলে দেখবেন কোচ, মেন্টর, গাইডার সকল সাকসেসফুল পিপলের আছে। আপনি যদি বলেন এলন মার্কস থেকে শুরু করে ফেসবুকের যে মার্ক জুকারবার্গ থেকে শুরু করে সবার, আজকে বাংলাদেশ টিমের সারা ওয়ার্ল্ডের যে, যদি খেলোয়াড়দের মধ্যে বলি যে সেরা সেরা খেলোয়াড় সচিন টেন্ডুলকার বলেন, যারা যারা আছে এক্স ওয়াই জেড, সবগুলোরই কিন্তু কোচ আছে। তাহলে এই যে কোচিং, এই কোচটা কি প্রয়োজন, কেন বা কি কারণে কোচ প্রয়োজন? কোচ প্রয়োজন হচ্ছে তার নিজেকে আরো বেশি আপডেট করা, নিজেকে আরো বেশি কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে কাজটা নিরবিচ্ছিন্ন করা। তো সো এই মোটিভেশনটাকে যত বেশি বড় ধরনের কাজ করবেন তত বেশি পরিমাণে মোটিভেশন আপনার প্রয়োজন হবে। তো সো এটেনশনটুকু ধরে রাখুন আজকের পর থেকে, টাইম ক্যালকুলেশন করুন, টাইম ইকুয়াল মানি, অ্যান্ড মোটিভেশনটাকে কন্টিনিউ ধরে রাখার জন্য আপনি আপনার জায়গা থেকে আপনি যেমন লাইফস্টাইল চান, যেমন পারফরমেন্স করতে চান, ওই অনুসারে আপনি আপনার কোচটাকে ফলো করুন, একটা কোচকে আপনি চয়েস করুন, তাহলে আপনার আগামীর পথ চলা সহজ হবে। তাহলে আজকে আপাতত আমি প্রথম সেশনটা আর কন্টিনিউ করছি না। আগামীকালকে আমি আপনাদের সাথে প্রফেশনালিজমের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ওসমান গনি আরমান লিডার।